লাশবাহী গাড়ির ড্রাইভার ছিলেন। হঠাৎ একদিন আচমকা একটি রোগের কারণে তার পরিবারের দুজন মানুষ মারা যান। ইয়ং বয়সে মানুষ মারা যাওয়ার কারণগুলো কি ছিল সেটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের মাঝে এমনই একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যে ঘটনাটি ঘটে যায় আমাদের কিশোরগঞ্জের মুস্তাকিম ভাইয়ের সঙ্গে। মুস্তাকিম ভাই আমাকে ইমেইলের মাধ্যমে ওনার ঘটনাটি পাঠিয়েছেন। তো ইমেইলের মধ্যে তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ইমন ভাই। আজকে আমি আপনার কাছে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমার এখনো মনে হলে আমার চোখ বেয়ে অশ্রু পড়ে। ঘটনাটি খুবই দুঃখজনক এবং ভয়াবহ একটি ঘটনা। ভয়াবহ কারণ বলার কারণ হচ্ছে আমার সাথে যে ঘটনাটি ঘটে যায় তার প্রভাবটাই কিন্তু আমার পরিবারের দুজন মানুষের উপর গিয়ে পড়ে। আর আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুবই মারাত্মক ছিল। তো আমি আর দেরি করছি না, ঘটনার মূল উদ্দেশ্যে চলে যাই। তখন ঘটনাটি ঘটে যায় আজ থেকে 6 বছর আগে। আমি প্রায় অ্যাম্বুলেন্স চালাই, প্রায় 12 থেকে 13 বছর ধরে। এত বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাই। তো অ্যাম্বুলেন্স চালানোর বয়সে আমার নিজ চোখে কোনো দিন কোনো খারাপ জিনিস কিছু আমি দেখিনি। তবে আজ থেকে 6 বছর আগে যখন আমার একটা টিপ পড়েছিল কিশোরগঞ্জের সদর হাসপাতাল থেকে আমাকে নিয়ে যেতে হবে মরিচখালী বাজারের পূর্ব পাশ দিয়ে, অনেকটা ভিতরে ছিল। তো রাত্রিবেলা ছিল। ওই রাত্রিবেলার কাহিনীটা আমার মনে হলে এখনো আমার গাঁটা শিউরে ওঠে। তো ওই দিন আমি সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকি এবং আমার সাথে তখন ছিল আমার একজন ফুফাতো ভাই। ওই ফুফাতো ভাইকে নিয়ে আমি ওই দিন ভাড়া মারছিলাম। তো ফুফাতো ভাইকে সাথে নেওয়ার কারণ হচ্ছে ফুফাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার বাড়িতে আমার মা অসুস্থ এবং আমার যে ভাইয়েরা ছিল তারা নিজ নিজ পড়াশোনায় ব্যস্ত। এর কারণে আমি ওই ফুফাতো ভাইটাকে আমার কাছে নিয়ে চলে আসি। তখন আমি আর আমার ফুফাতো ছোট ভাইটা অ্যাম্বুলেন্স নিয়ে ওই সদর হাসপাতালের সামনে বসে থাকি। তখন আমরা দেখতে পাই যে কোনো একটা মৃত লাশ, ওইটাকে সদর হাসপাতাল থেকে বের করানো হচ্ছে। তখন এটা দেখার পর আমি ভাবলাম যে হয়তো এটা ভাড়া মারা যাবে। আমি গিয়ে ওইটাকে ফুরিয়ে ফারিয়ে আসি, যেহেতু এটার থেকে আমরা কিছু একটা ভাড়া পেতে পারি। এটা ভাবার পর আমি ওই লাশের কাছে চলে যাই এক ছুটে। যাওয়ার পর দেখতে পাই ওইখানে 3-4 জন মহিলা ছিল। একজন মহিলার স্বামী, তিনি মারা গিয়েছেন। ওই মহিলাটা খুব কান্না করছেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে লাশ কোথায় যাবে? তখন উত্তরে মহিলাটি বললেন যে লাশ আমাদের বাড়িতে যাবে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়ি কোন জায়গায়? তখন তারা বললেন যে মরিচখালী বাজারের উত্তর দিক দিয়ে একটু ভিতরে। তো আমি বললাম যে না হলে তো আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, সমস্যা নেই, চলে আসেন, আমার গাড়ি আছে, ওইখানে অ্যাম্বুলেন্স আছে। তখন তারা আমাকে একটা কথা বলল। ওই মহিলাটি আমাকে বলল যে দেখেন ভাই, একটু শুনে যান আমার কাছ থেকে কথা। তখন আমি একটু দাঁড়াই। দাঁড়ানোর পর ওইখানে মহিলাটির কাছে চলে যাই এবং গিয়ে বললাম যে হ্যাঁ ভাবি, আপনি বলেন কি বলতে চান আমাকে। তখন ওই মহিলাটি আমাকে বলে যে ভাইয়া, আমরা খুব গরিব মানুষ, আমাদের ভাড়া আজকে নেই। আমার স্বামীটা টাকা পয়সার অভাবে সে মারা গিয়েছে, তার চিকিৎসা করানো হয়নি। তাকে এখান থেকে বলা হয়েছিল যে ভালো কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তবে আমরা নিয়ে যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা অনেকটা গরিব। আমার স্বামী দিন আনতেন এবং আমরা দিন খেতাম। এভাবে আমাদের সংসারটা চলতো। এখন আমাদের সংসারটা কিভাবে চলবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তখন এরকম কথাবার্তা শোনার পর আমি একটু আকস্মিক হলাম এবং ভাবলাম যে হতে পারে তারা খুব গরিব ফ্যামিলির, তো তাদেরকে কোনো সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। এটা ভেবে আমি একটু 2-4 মিনিট চুপ থাকি। তারপর আমার চুপ থাকা দেখার পর তারা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে।
আর ওইদিকে অ্যাম্বুলেন্সের ভিতরে আমার যে ফুফাতো ভাইটা ছিল ছোট, সে ওইখানে বসে আমাকে ফলো করছে। তখন আমি বললাম যে, দেখেন, আমি তো অ্যাম্বুলেন্স দিয়ে ভাড়া মারি, তো আপনারা খুব বিপদে আছেন, তো চলেন আপনাদেরকে আজকে মাগনা দিয়ে চলে আসি। ভাড়া তো আরো অন্যান্য মানুষের কাছ থেকেও পাওয়া যায়, আপনাদের কাছ থেকে না হয় নাই নিলাম, আপনারা শুধু আমার জন্য দোয়া করেন। তখন আমি ওদেরকে কথাবার্তা বলার পর তাদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে চলে আসি এবং ওই লাশটাকে আমি অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে দেই। তখন লাশটাকে যখন আমি হাতে নেই অ্যাম্বুলেন্সে ঢুকানোর জন্য, তখন আমি একটু অনুভব করতে পারি লাশটার শরীর অনেকটা গরম হয়ে আছে। যতটা গরম মানুষের, একজন জীবিত মানুষেরও হয় না, আরো বেশি গরম হয়ে আছে। তখন আমি গরম অবস্থা দেখার পর জিজ্ঞেস করলাম যে, আপনার স্বামীর শরীর এত গরম কেন? তখন মহিলাটি আমাকে বললেন যে, সে তো মারা গিয়েছে, প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, তো গরম হইতে পারে, একটু পর ঠান্ডা হয়ে যেতে পারে। তখন ওই মহিলা তার স্বামীকে পায়ের দিক দিয়ে তুলা দেয় এবং আমি তুলা দেই তার বুকের দিক দিয়ে। তখন ওই লাশটাকে আমার অ্যাম্বুলেন্সের ভিতরে শুইয়ে দেই। তখন ওইখানে থাকা যে 4-5 জন লোক ছিল লাশের, ওইখান থেকে একজন বলে উঠল যে, দেখো, লাশের যে স্ত্রী আছে, তুমি লাশের সাথে চলে যাও, আর আমরা আমরা চলে যাই একটা অটো দিয়ে। তখন আমি জিজ্ঞেস করলাম যে, আরে চাচা, অ্যাম্বুলেন্স তো অনেকটা জায়গা রয়েছে সাইডে, আপনারা বসতে পারবেন, চলে আসেন আমার সাথে। কিন্তু না, তারা আমার সাথে যাবে না। তার কারণ হচ্ছে, ওইখানে যে একটা মেয়ে ছিল, তার বয়সটা আনুমানিক 16 থেকে 17 হবে। ওই মেয়েটা খুব ভয় পাচ্ছিল। সে তার বাবাকে বলছিল যে, আব্বু, আমি যেতে পারবো না লাশের সঙ্গে, আমার খুব ভয় করে লাশ দেখলে। এভাবে সে মানে বায়না ধরছিল তার বাবার সঙ্গে যে লাশের সঙ্গে সে যাবে না, অন্য গাড়ি দিয়ে যাবে। তখন আমি ভাবলাম যে মেয়েটা অতিরিক্ত পাকনা। যাই হোক, তারা যেভাবে যেতে পছন্দ করে, যেতে থাকুক। আর আমি তো তাদেরকে আজকে মাগনা দিয়ে চলে আসবো, তাদেরকে এতটা আমি জোরাজুরি করতে পারবো না। তখন আমি ওই লাশের যে স্ত্রীটা ছিল, ওনাকে আমি বললাম যে, আপনি কি গাড়িতে উঠবেন? তখন লাশের স্ত্রী বললেন যে, হ্যাঁ হ্যাঁ, উঠবো। তখন আমি ওই লাশের স্ত্রীটাকে গাড়িতে উঠিয়ে দিয়ে তার লাশের সাইডে যে সিট থাকে, ওই সিটের মধ্যে বসিয়ে দেই। তারপর আমি পিছনের যে কাভারটা ছিল, ওই কাভারটা আমি লাগিয়ে দিই এবং আমি আমার ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ি এবং গাড়ি স্টার্ট দেই। স্টার্ট দেওয়ার পর যখন আমি সদর হাসপাতাল থেকে গাড়িটা নিয়ে বের হয়ে যাই, রাস্তাটা অতিক্রম করি, ওই পারে যাই। যাওয়ার পর আমি আমার একটু প্রস্রাবে ধরে। তো প্রস্রাবে ধরার সময় আমি আমার সিট বেল্ট থেকে, কাঁধ থেকে বেল্টটা খুললাম। তখন আমি অ্যাম্বুলেন্স থেকে নামলাম আর আমার ফুফাতো ভাইটাকে জিজ্ঞেস করলাম যে, কিরে, তুই কি প্রস্রাব করবি না বসে থাকতে পারবি? তখন সে বলল যে, না, আমার প্রস্রাব করা লাগবে না। তখন আমি এক সাইডে গিয়ে প্রস্রাব করে আবার চলে আসি। তখন চলে আসে, আমি যখন ড্রাইভিং সিটে আবারও বসলাম, গাড়িটা যখন স্টার্ট দিই, তখন আমি শুনতে পাই কিছু একটা শব্দ, পিছনে কেউ একজন হাউ মাউ করে, মানে শব্দ করছে। আর এর মধ্যে হাড় গুড় চিবানির যে একটা শব্দ, ওই শব্দটা মানে চপচপ করে উঠছে। ওইটা শোনার পর আমি একটু হতভম্ব হই। তারপর আমি ভাবতে থাকি যে, গাড়ির ভিতরে কি কোনো শব্দ হচ্ছে নাকি, না বাইরে থেকে কোনো শব্দ আসছে। তখন আমি ওইটা কিন্তু পাত্তা দিইনি কোনো রকম, এবং আমি জোরে গাড়ি টান দেই। তো আমি গাড়ি নিয়ে যেতে থাকি এবং আমার ফুফাতো যে ভাইটা ছিল, তার বয়সটা প্রায় ছিল 12 থেকে 13। তাকে আমি জিজ্ঞেস করলাম, এই, তুই কি কোনো ডাক শুনতে পারলি? তখন সে বলল, কই না তো, কোনো ডাক তো আমি শুনতে পারলাম না। তখন আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে। আর আমি ভাবলাম যে আমার হয়তো মনের ভুল হতে পারে। তারপর আমি আমার মনের রিল্যাক্সে আমি আবার গাড়ি টান শুরু করি। ওইখানে যে মরিচখালী বাজারের আগে করিমগঞ্জ নামক একটি
এলাকা রয়েছে। ওই এলাকাটা আমি যখন অতিক্রম করব, সেখানে একটি শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাট ছিল খুব দোষী একটি এলাকা, যে এখানে আগে হিন্দু মানুষদের পোড়ানো হতো, এখনো অহরহ পোড়ানো হয়। তো আমরা যে সময় যাচ্ছিলাম, ওই সময় রাত্রিবেলা প্রায় 11:30 বাজে। তখন দেখতে পাই ওই শ্মশানের মধ্যে ঠিক মাঝখানে কোনো একজন লোককে পোড়ানো হচ্ছে। হয়তো সে মারা গিয়েছে, তাকে পোড়ানো হচ্ছে, আগুন জ্বলছে আর উপর দিয়ে ধোঁয়া উঠছে। এটা আমি দেখি। দেখার পর মনের ভিতরে একটু ভয় চলে আসে। অন্ধকার গুডগুডে রাস্তা, অ্যাম্বুলেন্সের যে হেডলাইট, ওই হেডলাইটের আলোটা দিয়ে যতটুকু ফসর হচ্ছে ততটুকু দিয়ে আমরা যাতায়াত শুরু করি। যেতে যেতে আমরা ওই করিমগঞ্জের শ্মশান ঘাটটা পেরিয়ে যাই। তো শ্মশান ঘাটটা ছিল অনেকটা বড়, মানে আয়তনে রাস্তার পাশ দিয়ে ছিল, কিনারায় অনেকটা বড় ছিল। আমরা ওই শ্মশান ঘাটটা পার হই। পার হতেই আমি দেখতে পাই যে সামনে 2-4টা কুকুর। তো সম্ভবত 4টার মতো ছিল, এর মধ্যে 2টা ছিল একটু সামনে আর 2টা ছিল একটু পিছনে। তো কুকুরগুলো রাস্তার মাঝখানে এভাবে বেত মেরে দাঁড়িয়েছে, যেটা খুব অবাক করা বিষয় ছিল। তখন আমি হর্ন দেই গাড়ির মধ্যে। হর্ন দেওয়ার পরও কিন্তু কুকুরগুলো যাচ্ছে না। কুকুরগুলোকে না যাওয়ার দেখে আমি কুকুরগুলোর সামনে নিয়ে চলে যাই গাড়িটাকে। তবে না, কুকুরগুলো নাড়াচাড়াই করছে না। তখন আমি একবার ভাবলাম যে গাড়ি কেদের উপরে তুলে দিব নাকি। তখন আমার হঠাৎ মনে হলো যে রাত্রিবেলা যদি হয়তো কুকুরের বেশ ধরে অনেক পিশাচ বা জিন তারা ঘুরে বেড়ায়, এরকম অত্যাচার করা তাদের উপরে ঠিক হবে না। তখন আমি ওই গাড়িটা এখানে ব্রেক করে কিছুক্ষণ অপেক্ষা করি। তবে না, কুকুরগুলো কিন্তু সরছে না। এটা দেখার পর আমার মনে একটু ভয় আসে। আমি ভাবলাম যে আমাদের এলাকায় যে সাধারণত কুকুরগুলো মানুষ দেখলেই ভয় পায়, আর এগুলোর সামনে গাড়ির এভাবে হর্ন বাজাচ্ছি, তবে কুকুরগুলোর কোনো সাড়া শব্দই হচ্ছে না, নাড়াচাড়াও করছে না। তখন পিছনে থাকা মহিলাটি ডেকে বলল, ভাইয়া, গাড়ি অফ করলেন কেন? কোনো সমস্যা হলো কি? তখন আমি বললাম যে না ভাবি, ওইখানে 4-5টা কুকুর আর কি দাঁড়িয়ে আছে রাস্তা বের করে, ওরা তো সরছেও না। তখন ওই মহিলাটি আমাকে বললেন যে আপনি একটু কুকুরগুলোকে নামিয়ে নেন, সরাই নেন। তখন আমি মনে একটু সাহস করে আমার সিট বেল্টটা আবারও খুলি এবং অ্যাম্বুলেন্স থেকে নেমে পড়ি। নামার পর কুকুরগুলোকে আমি সরিয়ে দেব, তার জন্য আমার অ্যাম্বুলেন্সের ভিতরে একটা কাঠের তক্তা ছিল, ওই তক্তাটা হাতে নেই। তবে আমি যখনই ওই তক্তাটা হাতে নিয়ে রাস্তায় নামি, তখনই কুকুরগুলো আমার দিকে ধেয়ে আসছে, ঘেউ ঘেউ করে। খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল কুকুরগুলোকে। কানগুলো ছিল লম্বা লম্বা এবং তাদের শরীরের যে কালারটা ছিল খুব আকস্মিক কালার, যে কালারটা আমি অন্যান্য কুকুরের শরীরে দেখিনি কোনোদিন। তখন আমি ভয় পেয়ে আবার অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকে পড়ি, আর আমার হাতে থাকা যে তক্তাটা ছিল ওইটা গাড়ির বাইরে পড়ে যায়। তখন ভিতরে থাকা মহিলাটি আবার বললেন যে কি হলো ভাই, আপনি কি ভয় পান নাকি? তো ভিতরটা এমন ছিল যে মহিলাটিকে আমার পেছন দিক দিয়ে দেখা যাচ্ছিল না এবং শুধু কথাবার্তার মধ্যে কালেকশন হচ্ছিল। তখন আমি বললাম যে আরে ভাবি, এখানে কুকুরগুলো তো পাগলা কুকুর, এখানে নামলে তো কুকুরগুলো কামড় দিতে পারে, যেভাবে দেয়ে আসছে। তখন ওই ভাবিটা বলল যে দেখি তো, আমাকে নামিয়ে দাও, আমার বাড়ি তো মনে হয় কাছাকাছি চলে এসেছি, এখানে আমি গিয়ে দেখি কুকুরগুলোকে হয়তো আমি চিনি কিনা। ঠিক তখনই আমি আবারও অ্যাম্বুলেন্সের দরজাটা খুলি, খোলার পর পিছন দিক দিয়ে যাই এবং পিছনের যে ডাপারটা ছিল ওইটা আমি তুলা দিয়ে দিই। এবং ওই ভিতরে থাকা মহিলাটি তখন অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে আসেন এবং উনি কুকুরগুলোকে দেখে একটু ভয় পান, কেননা উনি যে কুকুরগুলোকে সন্দেহ করেছেন যে ওনার বাড়ির আশপাশের কুকুর হবে, সেই কুকুরগুলো এই কুকুরগুলো না।
এটা দেখার পর তিনি বললেন যে, ভাই, কুকুরগুলো এভাবে দেহে আসছে, তাড়াতাড়ি আমাকে গাড়িতে উঠিয়ে দাও, দরজাটা খুলো গাড়ির পিছনের। তখন আমি ওই দরজাটা খোলার জন্য পিছনে আবার যাই, কিন্তু ততক্ষণে ওই মহিলাটির কাছে কুকুরগুলো চলে আসে এবং একটি কালো রঙের কুকুর, তবে কালো বলা যাবে না, সেটা ছিল পেন্সিল আকৃতির, পেন্সিলের যে কালারটা ছিল ওই কালারের মতো কালো হবে সেরকম কালারের একটা কুকুর ওই মহিলাটিকে একটা জোরে কামড় দিয়ে দেয়। একটা কামড় দেওয়ার পর মহিলাটি খুব চিৎকার শুরু করে দেন। তার চিৎকার শুনে কুকুরগুলো একটু পিছে চলে যায় আর আমি একটু ভয় পেয়ে যাই এবং দেখতে পাই যে একটু পরে ওই মহিলাটির পা থেকে রক্ত ঝরছে এবং রাস্তার মধ্যে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এটা দেখার পর আমি মহিলাটিকে হাতে ধরলাম এবং দেখতে পেলাম যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো কামড়টা দিয়েছিল খুব জোরে সোরে কামড় দিয়েছিল, যার কারণে উনি একটু সেন্সলেস হয়ে পড়েন। তখন আমি ওনাকে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকিয়ে দেই এবং পেছনের কভারটা লাগিয়ে দেই আর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে পড়ি। তো তখন থেকে ওদের বাড়িতে যে আমি যাব, মরিচখালীর যেতে আর প্রায় 10-12 মিনিটের মতো সময় লাগবে। তো আমি মরিচখালী বাজার যাওয়ার সময় চিন্তা করলাম যে যদিও মরিচখালী বাজারে আমি যাই তাহলে তাদেরকে আমি পাবো না, কেননা এই মহিলাটি এখন অজ্ঞান হয়ে আছে, তার জ্ঞান কোন সময় ফিরবে কে জানে। আর এখানে তো কাউকে চিনিও না, কোন বাড়ির লোক হবে, কে মারা গিয়েছে বলতেও পারলাম না। তখন একটু আমি গাড়িটা টান দেই এবং টান দিয়ে যখন ওই একটা কিনারায় চলে যাই, ওইখানে একটা ছোটখাটো দোকান ছিল, তবে ওই দোকানটা ওই সময় লাগানো হচ্ছিল। তো আমি আমার ফুফাতো ভাইটাকে নিয়ে ওই দোকানে নেমে পড়ি এবং ওইখান থেকে আমরা দুইজনে দুইটা বিস্কুট খাই। বিস্কুট খাওয়ার পর আমরা একটু পানি পান করি, তারপর আমরা আবার গাড়িতে উঠে বসি। তখন আমি মনে মনে ভাবছি, মহিলাটি অজ্ঞান হয়ে গিয়েছে, ওই প্লাস্টার যে বাড়ি, ওই বাড়িটাও তো আমরা চিনি না, কোথায় নিয়ে যাব। তখন ওইখানে আমরা ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, হয়তো কেউ খোঁজ খবর নিতে আসবে। তখন আমরা প্রায় 10-15 মিনিট ওইখানে ওয়েট করি। তো ততক্ষণে ওই যে দোকানদারটা ছিল, ওই দোকানদারটা দোকান লাগিয়ে চলে যায়। তখন আমরা গাড়ির হেডলাইটটা অন করে আমরা বসেছিলাম এবং বাটন ফোন ছিল, ওইটার মধ্যে স্নেক গেম খেলছিলাম। তখন হঠাৎ করে দেখতে পাই যে রাস্তার মধ্যে সাদা একটা অবয়ব কিছু একটা দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে এগিয়ে আসছে। তবে না, এগিয়ে আসছে বললে ঠিক হবে না, এই অবয়বটা আমাদের দিকে এগিয়ে আসছে ঠিকই, তবে একটা কাইকও কিন্তু সে এগোতে পারছে না। সে কিন্তু প্রবল বেগে হেঁটে আসছে, কিন্তু 4-5 মিনিট ধরে দেখতেছি যে ওই অবয়বটা শুধু হাঁটতেছেই, বাট আমাদের দিকে আর আসতে পারছে না। এটা দেখার পর আমি একটু ভয় পাই এবং আমার ফুফাতো ভাইটাকে বললাম যে, এই দেখতো, সামনে এটা কি মানুষের মতো দেখা যায় না? তখন সে একচুটে বলে ফেললো যে, ভাইয়া, এটা তো ভূত। তখন আমি বললাম যে, কি কি বলিস? এটা ভূত ভূত হয়ে যেতে যাবে কেন? এটা ভূত হতে পারে না। তখন ওই আমার ভাইটা বলল যে, ভাইয়া, আমাকে তুই বাঁচা, দেখ এটা ভূত হতে পারে। তখন আমি তাকে একটু জড়িয়ে ধরি এবং বললাম যে, আরে ভাই, ভয় পাস না, আমি আছি তো, ভূত হতে যাবে কেন? তখন আমার কাছে একটা লাইটার ছিল, ওই লাইটারটা থেকে আমি আগুন জ্বালিয়ে দেই এবং ভাবলাম, আমি বলতেছি যে, দেখ, আমাদের সাথে লাইটার আছে, কোনো সমস্যা নেই, ভয় পাস না। তখন আমরা একটু ভয়ে ভয়ে ওইখানে বসে থাকি আর আমি ভাবলাম যে গাড়িটা টান দিব, তবে গাড়িটা যে টান দিব, গাড়িটা টান দেওয়ার তো আমার শক্তি পাচ্ছি না, কারণ ওই যে রাস্তার মাঝখানে অবয়ব দাঁড়িয়ে আছে এবং কোনো রকমের শব্দ হচ্ছে না, আর একটা গাড়িও কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছে না। আর এই সাদা অবয়বটা এমনভাবে হাঁটাহাঁটি করছে, তবে হেঁটে কোনো রকম ভাবে এগোতে পারছে না। এটা দেখার পর আরো
ভয় লাগে কলিজাতে। তখন আমি আর আমার ফুফাতো ভাইকে দুজন মিলে একসাথে জড়ো হয়ে বসে থাকি। আর পিছনে যে মহিলাটি ছিল সে তো অজ্ঞান হয়ে আছে। আর অ্যাম্বুলেন্সের ভিতরে ওই মহিলাটির স্বামীর লাশ পড়ে আছে। তখন আমি ভাবলাম যে না, এখানে বসে থেকে সময় নষ্ট করা চলবে না। আমরা মরিচখালী বাজারে চলে যাই এবং ওই মরিচখালী বাজারে চলে যাওয়ার পর ওইখান থেকে কোনো একজন লোককে জিজ্ঞেস করে ওই লাশটার বাড়ির লোকেশন বলে চলে যাব। এই ভেবে আমি যখন গাড়িটা আবার স্টার্ট দেই, তখন আমার চোখ যায় আমার ডান দিকে। আমার ডান দিকে দেখতে পারি একটা বিশাল আকৃতির বট গাছ। ওই বট গাছটা সাধারণত অনেক বছর আগের, তবে রাত্রিবেলা ওইটা খুব ভয়ানক দেখাচ্ছিল। আমি আগেও কিন্তু ওই বট গাছটাকে দেখতাম, তবে এরকম ছিল না। বট গাছটা ছিল খুব সুন্দর ছিল, তো রাত্রিবেলা ওইটাকে খুব ভয়ানক দেখাচ্ছিল। আর রাস্তার মাঝখানে সামনে দিয়ে একটা অবয়ব। পরিস্থিতি ছিল তখন খুব খারাপ। তো আমি কোনো কিছু না ভেবে গাড়ি দিই সজোরে টান, এবং যখন আমি সজোরে টান দিই, দেওয়ার পর ওই অবয়বটার কাছে চলে যাই। ওইখানে গিয়ে আমি গাড়িটাকে একটা ব্রেক করি। ব্রেক করার পর আমি কি করব? ওই অবয়বটার শরীরে কি গাড়ি তুলে দিব? আর সে এতটা রাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে পাশ কেটে যাওয়ার মতো কোনো পজিশনও ছিল না। তখন আমি মনের ভিতরে একটু সাহস জমা করে নিয়ে ভাবলাম যে, যেহেতু এটা একটা অবয়ব, পিছন দিক দিয়ে ঘুরে আছে, মুখ দেখা যাচ্ছে না, সাদা কাপড় পরিহিত, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। পাগুলো ছিল উল্টা। মনটা ছিল আমার খুব ভয়ে ভয়ে বিষণ্ণতা। তখন আমি ওই অবয়বটার সোজা তুলে দেই, মানে সাইডে দিয়ে। তখন আমি দেখতে পাই যে সাইডে যে লুকিং গ্লাসটা ছিল, লুকিং গ্লাসটা ভেঙে গিয়েছে। যখন ওই অবয়বটার সাথে সংঘর্ষ হয় আমার গাড়ির, তখন আমার সাইডের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে যায়। আর পিছনের দিকে কি হচ্ছে সেটা আর দেখা যাচ্ছিল না, কেননা আমার লুকিং গ্লাস ভেঙে গিয়েছে। তখন আমি একটু চিন্তা করলাম যে পিছনে একটু উকি মেরে দেখবো কি। তখন না, আমার মনের ভিতরে ভয় কাজ করছে। আমি আরেকটু সজোরে টান দেই গাড়ি। টান দেওয়ার পর আমি প্রায় 1 মিনিট এরকম রাস্তা চলে যাই। যাওয়ার পর পিছন থেকে আমি একবার তাকাই। তাকানোর পর আমি দেখতে পাই ওই অবয়বটার আশপাশে আরো 8-10টা অবয়ব ঘিরে আছে এবং তারা কান্নাকাটি করছে। তাদের কান্নাকাটি খুব ভয়ানক ছিল। তারা ভয়ানক মানে আমার এটা দেখার পর এখনো আমার মানে পেটের ভিতরে ভাতই হজম হয় না। তাদের কান্নাকাটি ছিল খুব মারাত্মক লেভেলের। তো আমি এই 30 সেকেন্ডের মতো তাদের কর্মকাণ্ড কাহিনীগুলো দেখি। এর মধ্যে একজন অবয়ব ছিল রাস্তার মধ্যে পড়ে থাকা, আর তার উপরে 8-10 জন অবয়ব তার পাশে কান্নাকাটি করছে। তখন আমি ভাবলাম যে আমি কি কোনো ভুল করে ফেললাম? অবয়বটাকে কি আমি মেরে ফেললাম? তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আমি জানি যে জিন জাতি আছে, জিনেরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, তবে ওই জিনটার কি হলো? জিনটা রাস্তার মধ্যে পড়ে আছে কেন? আমার গাড়ির সংঘর্ষে কি তার মৃত্যু হয়েছে? তখন আমি এরকম ভয় পেয়ে আমি ভাবলাম যে এখানে আর থাকাটা আমার পক্ষে ঠিক হবে না, তাড়াতাড়ি চলে যাই। তখন সজোরে আমি গাড়ি চালিয়ে যাই, এবং গাড়ি চালিয়ে যাওয়ার পর আমি গাড়িটাকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। তার কারণ হচ্ছে ওই যে লাশটা ছিল, ওই লাশের বাড়িটাকে আমি চিনি না। আর না চিনাই তো আমি রাত্রিবেলা কোথায় নিয়ে ঘুরবো, কোথায় যাব, এটা কিন্তু ভেবে পারছিলাম না। তখন কিছু ভেবে না পেয়ে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাই ওই লাশটাকে এবং ওই মহিলাটিকে। তো সকালবেলা হয়, ফজরের আজান পড়ে, তখন ওই মহিলাটির জ্ঞান ফিরে, এবং ওই লাশটাকে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে রেখে দেই, অ্যাম্বুলেন্স থেকে বের করিনি। তার কারণ হচ্ছে মানুষ নানান কিছু বলতে পারে। আর ওই মহিলাটিকে আমি আমাদের ঘরে নিয়ে যাই। ওনার জ্ঞান ফেরার পর আমি জিজ্ঞেস করলাম যে, আপনাকে কুকুরে কামড় দিয়েছে?
তখন ওই মহিলাটি সকালবেলা ঘুম থেকে জ্ঞান ফেরার পর সে কান্না করছে। তার কারণ হচ্ছে তার পায়ে যে কুকুরে কামড় দিয়েছে, ওইখান থেকে তার পায়ের কিছুটা মাংস নিয়ে গিয়েছে কুকুরে, এরকম অবস্থা। তো তখনও কিন্তু হালকা করে রক্ত পড়ছিল। আর রাত্রিবেলা হালকা একটা পটি দিয়ে বেঁধে দিয়েছিলাম আমি, যার কারণে উনার পাটা একটু অবশ হয়ে যাচ্ছিল। তো তখন ইমিডিয়েটলি উনাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করি। আর উনার যে স্বামী ছিল, তিনি মৃত। উনার মৃত স্বামীকে ভাবলাম যে বাড়িতে নিয়ে রেখে চলে আসি। তখন ওই মহিলাটিকে নিয়ে আমি মহিলাটি এবং মহিলাটির স্বামীকে গাড়িতে আবার নিয়ে নেই এবং উদ্দেশ্যে নিয়ে রওনা হই যে ওই মহিলাটির স্বামী যে লাশটা, ওই লাশটাকে তার বাড়িতে পৌঁছে দিব এবং ওই মহিলাটিকে হাসপাতাল নিয়ে দেখিয়ে তাকে চিকিৎসা করে তারপর বাড়িতে দিয়ে চলে আসব। তখন সকালবেলার খাবার দাবার শেষ করি এবং ওই মহিলাটিকে কিছু খাবার দাবার দেই, তিনিও খাবার দাবার খান এবং আমরা উদ্দেশ্যে রওনা হই যে হাসপাতাল যাওয়ার। তো ঠিক দুপুর হয়ে যায়, প্রায় 12টা বেজে যায়। তখন আমরা গাড়ি স্টার্ট দেই এবং আমরা যেতে থাকি ওই লাশের বাড়িতে। তখন ওই লাশটাকে আমরা তার বাড়িতে পৌঁছে দেই এবং গিয়ে দেখতে পাই যে লাশের বাড়িতে কান্নার রোল পড়ে আছে। তবে লাশকে না পাওয়াতে তারা নানান জায়গায় খোঁজ করেছিল। তবে আমি তো লাশ এখন নিয়ে চলে গিয়েছি তাদের বাড়িতে। তখন তারা আমাকে অনেক কিছু কথাবার্তা বললেন। আমি সেই কথাগুলোর উত্তর দিলাম। সমস্যা হয়েছিল, ওনাকে কুকুরে কামড় দিয়েছিল, এখন ওনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। তখন ওই মহিলাটির সঙ্গে আরো 2জন লোক আসে এবং ওই 2জন লোক আর ওই মহিলা সহ আমি হাসপাতাল যাই। ওই হাসপাতাল যাওয়ার পর মহিলাটিকে ভর্তি করিয়ে দেয়। তখন ভর্তি নেওয়ার পর আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। তখন আমি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় বাড়িতে। আর এসেই আমি দেখি যে আমার যে ছোট ভাই ছিল একটা, আর একটা বোন ছিল। তো আমার ছোট ভাই বোন ছিল আমার থেকে আরো 4জন, আমরা 5 ভাই বোন। তো আমার এক ছোট ভাই, এক ছোট বোন এবং আমার মা তো অসুস্থ ছিল 2 দিন ধরে। তারা 2জন ভাই বোন অসুস্থ হয়ে পড়ে, খুব মারাত্মক অসুস্থ। শরীরে কাঠ ফেটে যাচ্ছে গরমে, এতটা জ্বর উঠেছে শরীরে। এটা কোনো ভালো লক্ষণ ছিল না। তখন আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে তাদের কি হয়েছে, ঠান্ডা পানি কি পান করেছে বা কোনো সমস্যা হয়েছে, দুইটার একসাথে আবার জ্বর ওঠার কারণ কি? তখন আম্মু বললেন যে জানি না তো কি হয়েছে, তো হঠাৎ করে এরকম দুইটা মিলে কাতরানো শুরু করছে এবং খুব জ্বালাতস করছে তাদের ভিতরে। তখন আমি একটু চিন্তিত হই এবং ভাবলাম যে তাদেরকে হাসপাতাল নিয়ে যেতে হবে। এই ভেবে রাত্রিবেলা তাদেরকে দুইটাকে অ্যাম্বুলেন্সে নেই। তো তারা অত বেশি সিরিয়াসলি রোগী ছিল না, তাদেরকে অ্যাম্বুলেন্সের সিটে বসিয়ে দেই এবং নিয়ে যাই। তবে যাওয়ার সময় যতটা সিরিয়াসলি ছিল না, আসার সময় তার থেকে দ্বিগুণ সিরিয়াস হয়ে পড়ে তারা। তখন আমি যখন তাদেরকে হাসপাতাল নিয়ে যাই, হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাদেরকে দেখেন, দেখার পর ওষুধ দেন, ইঞ্জেকশন দেন। তাদের খুব মারাত্মক জ্বর হয়েছে। ডাক্তার আশা করছেন যে হতে পারে ডেঙ্গু জ্বর হয়েছে, তার কারণে এজন্য শরীর গরম হয়ে গেছে। তখন ডাক্তার অনেক রকমের ওষুধপাতি দেন আর এই ওষুধগুলো নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে আবার উঠে পড়ি। তখন প্রায় রাত 8টা বা 9টা বেজে যায়। তখন আমরা আসছি। তো ওই রাস্তা দিয়ে আমাদের আবার আসতে হবে। তো ওই দিন খুব জোরে আমি গাড়ি চালাই এবং রাস্তা দিয়ে আমি অতিক্রম করে বাড়িতে চলে আসি আমার ভাই বোনকে নিয়ে। ভাই বোনকে বাড়িতে নিয়ে আসার পর তারা দুইটা একদম নিস্তেজ হয়ে পড়ে, তাদের শরীরে কোনো কাজ করছে না। তারা খুব অবশ হয়ে পড়ে, তাদের শরীর মৃত মানুষের মতো হয়ে পড়ছে। তারা দুইটা মুখ দিয়ে বেরোচ্ছে না কোনো কথা, কোনো শব্দ, কোনো রকমের কথাবার্তা আওয়াজ। তখন আমি আরো বেশি চিন্তিত হই এবং পরদিন একটা কবিরাজ নিয়ে আসি, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ হয়নি। আমার 2 ভাই বোন মারা গিয়েছে। তখন কবিরাজকে আমি জিজ্ঞেস করলাম যে আমার 2 ভাই বোন মারা যাওয়ার কারণ কি ছিল? তখন কবিরাজ মশাই উত্তর দিলেন যে
তোমার সাথে কি কোনো খারাপ ঘটনা ঘটে গিয়েছে এই কয়দিনের ভিতরে? তখন আমি আমার ঘটনাটা খুলে বললাম। তখন ওই কবিরাজটি আমাকে বললেন যে, হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সবথেকে বড় ভুল। তুমি একজন জিনকে মেরে ফেলেছো, আর সেই জিনটা তোমার পরিবারের ক্ষতি করেছে। তুমি সাবধানে থেকো। তখন ওই কবিরাজ মশাই আমাকে ২-১টা তাবিজ দেন। তাবিজগুলো আমি এখনো পরে রাখি আমার সাথে, আমার সেফটির জন্য। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন ইমন ভাই। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল মুস্তাকিম ভাইয়ের একটি ভয়ঙ্কর ঘটনা। এর মধ্যে আরও একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি আপনাদের মাঝে আমি যে শেয়ার করব, সেই ঘটনাটি ঘটে যায় আমার আমার এলাকার ভিতরে। তো আমার এলাকার ভিতরে আমার এক চাচা ছিলেন। ওনার নাম হচ্ছে শফিক মিয়া। শফিক মিয়া আমার চাচা। ওনার বয়স প্রায় 70+ হবে। তিনি কিন্তু খুব ভালো মনের মানুষ, সাদামাটা মানুষ, দিন আনেন দিন খান। তিনি যখন প্রায় 50 বছর ছিল, আজ থেকে প্রায় এটা 20-25 বছর আগের ঘটনা। তখন তিনি একটা ব্যবসা করতেন। সুপারি মানুষের গাছ থেকে কিনে নিতেন এবং ওই সুপারিগুলোকে বাজারে নিয়ে বিক্রি করতেন। তো তিনি এভাবে কিন্তু ভালোই চলছিল তাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক খাত সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন তিনি দেখতে পান যে একটা বাড়িতে অনেক সুপারি গাছ উঠেছে, আর ওই সুপারি গাছগুলো থেকে তিনি সুপারি পারবেন এবং পেরে নিয়ে বিক্রি করতে পারবেন, সেটা ভেবে তিনি ওই সুপারি গাছের মালিককে খুঁজে বেড়ান। এবং সুপারি গাছের মালিককে পাওয়ার পর তিনি বললেন যে, আপনার গাছে তো অনেক সুপারি হয়েছে, তো আমি হচ্ছি একজন সুপারি ব্যাপারী। তো আমি সুপারি কিনে আমি বাজারে নিয়ে বিক্রি করি, আপনি চাইলে আমার কাছে বেচতে পারেন। তখন ওই সুপারির মালিকটা বলল যে, হ্যাঁ, আমি তো সুপারিগুলো বিক্রি করব। তো আমার গাছ আছে মোট 25 থেকে 30টা হবে। তো আপনি কি পুরোগুলো কিনবেন, সবগুলো কিনবেন? তখন আমার চাচা বললেন যে, হ্যাঁ, সবগুলোই কিনবো। তখন চাচা তার সাথে লেবারটাকে গাছে উঠিয়ে সবগুলো সুপারি পেরে নেন এবং পেরে নেওয়ার পর তিনি ওই সুপারিগুলোকে বাড়িতে নিয়ে চলে আসেন। বাড়িতে আসার পর চাচা ওই দিন ঘুমিয়ে পড়েন, শফিক চাচা। তো ওই দিন শফিক চাচা একটা দুঃস্বপ্ন দেখেন। স্বপ্নটা ছিল এমন যে, শফিক চাচাকে স্বপ্নের মধ্যে কেউ একজন বলছে যে, শফিক, তুই আমাদের বসবাসের স্থানে হাত দিয়েছিস, তুই আমাদের অনেকটা ক্ষতি করেছিস, এর মাসুলটা তোকে দিতেই হবে, হা 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 হা। এইভাবে কথাবার্তা বলার পর একটা অট্ট হাসি দিয়ে চলে গেল শফিক চাচার স্বপ্ন থেকে। তখন শফিক চাচা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠেন এবং তিনি দেখতে পান ওনার সারা শরীর ঘাম শুরু করেছে। এবং ওনার এরকম অবস্থা দেখার পর ওনার স্ত্রীও উঠে পড়েন এবং জিজ্ঞেস করলেন যে, কি হয়েছে আপনার, এতটা ঘেমে আছেন কেন, কোনো খারাপ কিছু ঘটেছে কি? তখন আমার শফিক চাচা বললেন যে, হ্যাঁ, আর বইল না, একটা স্বপ্ন ছিল খুব মারাত্মক। সুপারি গাছ সুপারি গাছের উপর থেকে কোনো একজন পিশাচ আমাকে বলছিল, শফিক, তুই খুব খারাপ কাজ করেছিস, তোর এই মাসুল দিতে হবে, আমার খুব ভয় লাগছে। তখন আমার চাচার কথাবার্তা শোনার পর আমার চাচি বললেন যে, এই দেখো, তুমি এই সুপারি গাছ ব্যবসাগুলো ছাড়ো, এগুলো ভালো না। তুমি কি বুঝো না, এগুলো করতে চাইলে তোমার অনেকটা ক্ষতি হতে পারে, আর সুপারি গাছ এমনিতে এগুলো ভালো না। এই সুপারি গাছগুলো নিয়ে তো আগেও অনেক রকমের ঘটনা ঘটে গিয়েছে, সেটা হয়তো তুমি জানো। তখন আমার চাচা বললেন যে, হ্যাঁ, ঠিক বলেছো, তবে পেটের দায়ে তো সুপারি গাছের ব্যবসাটা করতে হবে, তাহলে খাবো কি? তখন আর চাচির মুখে কোনো কথার উত্তর ছিল না। তখন তারা আবার ঘুমিয়ে পড়েন এবং পরদিন সকালবেলা যখন হয়ে পড়ে, ওই দিন সুপারিগুলোকে শফিক চাচা একটা বস্তার ভিতরে ভরেন বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তিনি সাইকেলে করে বাজারে নিয়ে যান সুপারিগুলো
এবং সুপারিগুলো বিক্রি করে তিনি বাড়িতে চলে আসেন। এবং বাড়িতে আসার পর তিনি গল্প আড্ডা করেন। গল্প আড্ডা করার পর ওই দিন রাত্রিবেলা বরাবরের মতোই তিনি চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন। তো উনি যাবেন হচ্ছে শ্মশানের মোড়ে। নামটা ছিল শ্মশান। তো শ্মশান নামটা হওয়ার কারণ হচ্ছে ওইখানে যে একটা এলাকা ছিল, ওই এলাকার মধ্যে আগে অনেক হিন্দু মানুষ থাকতো। তো হিন্দু মানুষ থাকার কারণে ওইখানে তাদেরকে, যারা মৃত মানুষ মারা যেত, তাদেরকে ওইখানে পোড়া হতো। তার জন্য ওই নাম, ওই জায়গাটার নাম এখনো শ্মশানের মোড় হয়ে পরিচিত হয়ে আছে। তো যাই হোক, শফিক চাচা বরাবরের মতোই ওই শ্মশানের মোড়ে তিনি রওনা দেন চা খাওয়ার উদ্দেশ্যে। এবং ওইখানে তিনি ব্যবসায়িক বিষয়ে কোনো লেনদেন, কথাবার্তা ওইখানে তিনি জমিয়ে থাকেন। তো বরাবরের মতোই তিনি সন্ধ্যা ৭টার পর ওইখানে চলে যান শ্মশানের মোড়ে। ওইখানে কয়েকটা চায়ের স্টল ছিল। একটা চায়ের স্টলের মধ্যে তিনি বসেন এবং রাত্রি প্রায় ১০টা ১১টা পর্যন্ত কথাবার্তা, আলাপ-সালাপ, গল্প আড্ডা তিনি করেন। করার পর যখন প্রায় ১১টার দিকে তিনি বাড়িতে আসবেন, তখন উনি যখন ওই যে আগের দিন সুপারি গাছ থেকে সুপারি কিনেছিল, ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দূর থেকে লক্ষ্য করতে পারলেন যে ওই বাড়ির যে সুপারি গাছ, ওইগুলো খুব বেশ মেলানো ছিল এবং খুব সুন্দর দেখাচ্ছে। তবে ওই সৌন্দর্যের মাঝখানে খুব ভয়ানক একটা অবয়ব খারাপ দৃষ্টিতে শফিক চাচার দিকে দৃষ্টি আকর্ষণ করে দেখছে এবং খুব তাক করে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর শফিক চাচা একটু কামব্যাক করে নেন। তিনি ওই চায়ের দোকানে আবার চলে যান এবং ওইখানে থাকা একজন লোককে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন ওই লোকটা ছিলেন মুরব্বি। তো মুরব্বি লোক যথেষ্ট বুদ্ধিমান। তিনি বললেন যে, বাবা সাবধানে চলিস, ওইখানে খারাপ কিছু হতে পারে তোর, তুই একটু অন্যদিকে ঘুরে যা, ভালো হবে। তখন সবিক চাচা বললেন যে, আমাদের তো পাশে বিলের রাস্তা গেছে, তো এই দিক দিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ বা হবে না। তখন ওই বুড়ো চাচা বললেন যে, আচ্ছা যাও, সাবধানে যেও, কি আর করবা। তখন ওই শফিক চাচা রওনা দেন আবার বাড়ির উদ্দেশ্যে। তবে তখন আর ওই সুপারি গাছের উপর কোনো অবয়ব বা কোনো পিশাচকে তিনি দেখতে পাননি। তখন খুব জোরে জোরে তিনি তার মনের ভিতরে ভয় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটার শব্দ হচ্ছে টপ টপ, কিন্তু পানি পড়ার শব্দ হচ্ছে পিছন দিক দিয়ে। কেউ যেন শফিক চাচার পিছনে পানি ঢালছে। তবে শফিক চাচার কোনো রকমের শরীর ভিজছে না এবং পানির পড়ার শব্দ হচ্ছে টপ টপ করে। এটা দেখার পর শফিক চাচা ভাবলেন যে, পিছন দিক দিয়ে কি ঘুরে তাকাবো, কি হতে পারে। তখন শফিক চাচা ঘাটটা একটু ঘোরাবেন, তবে না, শফিক চাচা, তুনার তখন মনে হয় যে খারাপ পিশাচ, বদজিন, তারা পিছন দিক দিয়ে ডাকে এবং মানুষকে ক্ষতি করে। তো পিছন দিক দিয়ে তাকানো যাবে না। তখন শফিক চাচা হাঁটা শুরু করেন রাস্তা ধরে। তবে না, হেঁটে তিনি যাবেই বা কদ্দূর। ওনাকে আবারও কেউ একজন ধাওয়া করছে। তখন ওনার শরীরে আগুনের হিট লাগছে। প্রথমে ছিল পানির শব্দ, তারপর হচ্ছে আগুনের হিট, গরম হিট, যেমন শফিক চাচার শরীরে কেউ আগুন দিয়ে ছেঁকা দিচ্ছে, এরকম অবস্থা। তখন শফিক চাচা একটু জোরে জোরে হাঁটা শুরু করেন, কিন্তু শফিক চাচা একবারও পিছন দিক দিয়ে ফিরছেন না। এটা দেখার পর শফিক চাচা আর এটা তিনি বুঝতে পারেন যে ওনার সাথে এখন খারাপ কিছু ঘটতে চলছে, তবে পিছন দিক দিয়ে তাকানো যাবে না। তো শফিক চাচা খুব জোরে জোরে হাঁটতে থাকেন এবং হাঁটতে হাঁটতে তিনি ওই বাড়িটা পার হয়ে যান। তবে না, ওই বাড়িটা পার হয়ে যাওয়ার পরও কিন্তু পিশাচগুলো শফিক চাচার পিছন ছাড়ে না। শফিক চাচার পিছে দাওয়া করেই চলছে, দাওয়া করেই চলছে। তখন শফিক চাচা খুব ভয় নিয়ে ওনার মনের ভিতরে যতটুকু আশা ছিল ততটুকু দিয়ে তিনি দৌড় শুরু করেন।
তো দৌড়তে দৌড়তে তিনি অনেকটা দৌড়ে অতিক্রম করে ফেলেন। ওইখান থেকে প্রায় আরো 4-5 মিনিটের রাস্তা ওনার বাড়িতে যেতে। তো ওইখান থেকে কিন্তু যাওয়ার সময় আরেকটা জঙ্গল অতিক্রম করতে হয়। জঙ্গলটার নাম সম্ভবত এখানে বলা হয়ে থাকে বইয়াবাড়ির জঙ্গল। বইয়াবাড়ির জঙ্গলটাও ছিল বেশ ভয়ানক। ওই জঙ্গলের মধ্যে ছিল ববি বাগান। ববি একটা ফল, ওই ফলের বাগানটা ছিল ওই জঙ্গলে, এবং অতিরিক্ত বাঁশঝাড় হওয়াতে জঙ্গলটা খুব ঘন ঝোপঝাড় দেখাচ্ছিল। তো ওই জঙ্গলের পাশে যখন শফিক চাচা আবার চলে আসেন, তখন তিনি লক্ষ্য করেন যে আশপাশ আরো অন্ধকার হয়ে আসছে। যেহেতু ওনার সাথে খারাপ কিছু ঘটছে, উনি কিন্তু পিছনে একবারও তাকাননি। তো ওই জঙ্গলে আসার পর তিনি দেখতে পান যে ওই জঙ্গল থেকে কেউ একজন ডাকছে, শফিক, এ শফিক, এদিকে আও, শফিক, এই শফিক, এরকম ভাবে ডাকছে। ডাকার পর শফিক চাচা ভাবছেন যে কিরে, আমাকে আবার খেয়ে ডাকছে, হয়তো খারাপ কিছু নয় তো। তখন ওই শফিক চাচা একটু দম নেন এবং পিছন দিক দিয়ে ঘুরবেন বলে একটু আশা নেন মনে। তবে না, শফিক চাচা ভাবলেন যে যদি পিছন দিক দিয়ে ঘুরি আর আমার যদি কোনো রকম ক্ষতি হয়ে পড়ে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, পিছন দিক দিয়ে ঘোরা যাবে না। যত কিছুই হয়ে পড়ুক না কেন, আমার সামনের দিকে টার্গেট রাখতে হবে, সামনের দিকে আমি এগিয়ে যেতে হবে। তখন শফিক চাচা ওই ডাকের কোনো পরোয়া করেন না, তিনি হাঁটতে থাকেন জুড়ে জুড়ে। তো হাঁটতে হাঁটতে তো ওনার পিছনে আরো অনেক ধাওয়া পড়েছিল। এগুলো অতিক্রম করে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তিনি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন এবং অধিক প্রথমত জ্বর উঠে। জ্বরের সাথে মাথা ব্যথা, শরীরে ক্লান্তি। ওনার মনে হচ্ছিল শরীর শেষ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। এটা দেখার পর শফিক চাচার স্ত্রী জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন শফিক চাচা সবকিছু খুলে বলল, আমার সাথে কাল রাত্রিবেলা এরকম এরকম ঘটনা ঘটেছে, এখন আমি কি করব, আমার খুব ভয় লাগছে। তখন শফিক চাচার স্ত্রী তিনি ঠিক করলেন একটা ভালো একটা কবিরাজ তাদের বাড়িতে নিয়ে আসবেন। তো ওই দিন যখন সকাল হয়ে আসে, সকালবেলা শফিক চাচার স্ত্রী রান্না বান্না না করেই তিনি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর তখন কবিরাজের বাড়িতে যাওয়ার আগে ওনার যে জাল ছিল, ওই জালকে বললেন যে আপনি একটু আমাদের বাড়িতে আজকে রান্না করে দিয়েন, আমাদের খুব উপকার হবে। আপনার যে ভাই উনি খুব অসুস্থ, ওনার জন্য একজন কবিরাজ নিয়ে আসতে হবে। তখন উনি এরকম কথাবার্তা বলে চলে যান কবিরাজের উদ্দেশ্যে। তো কবিরাজের উদ্দেশ্যে যাওয়ার সময় তিনি প্রায় দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছেন, সন্ধ্যার দিকে কবিরাজের কাছে চলে যান এবং যাওয়ার পর তিনি কবিরাজ মশাইকে বাড়িতে পান না। তখন কবিরাজ মশাইকে পেতে হলে ওনাকে আরেকটু ভিতরে যেতে হবে। তার কারণ হচ্ছে কবিরাজ মশাই পাশের যে গ্রামটা ছিল ওই গ্রামটা অনেকটা ভিতরে, প্রায় বন্দের বাড়ি নামক একটি গ্রাম, গ্রাম না একটা এরিয়া বললেই চলে। ওই এরিয়ার ভিতরে কবিরাজ মশাই একজন রোগীকে দেখতে গিয়েছেন। তো ইমিডিয়েটলি যেতে হলে ওই বন্দের বাড়ি থেকে কবিরাজ মশাইকে কথা বলে ওনাকে নিয়ে আসতে হবে। তখন ওই কবিরাজ মশাইয়ের কাছে তিনি চলে যান। চলে যাওয়ার পর কবিরাজ মশাইকে তিনি দেখতে পান এবং ওনাকে ডেকে বললেন যে চাচা, আমার স্বামীটার খুব অসুস্থ, তার কেমন জানি হয়েছে, খুব অদ্ভুত অস্থির করছে, হয়তো কোনো কিছু ভর করেছে, হয়তো না হলে সে এরকম তো কোনোদিন করেনি। আর তার খুব খারাপ লাগছে, খুব ভয় লাগছে, আপনি একটু প্লিজ আমার সাথে চলে আসেন। তখন চাচির এরকম কথাবার্তা শুনে কবিরাজ মশাই জিজ্ঞেস করলেন তোমার স্বামীর কি হয়েছে। তখন চাচি সব ঘটনা খুলে বললেন। তিনি স্বপ্ন দেখলেন এবং আগের দিনের রাস্তার মধ্যে ঘটে যাওয়া ঘটনা সবকিছু ব্যাখ্যাটা তিনি খুলে বললেন। বলার পর কবিরাজ বুঝতে পারলেন। তিনি বলে উঠলেন যে তোমার স্বামীরে খারাপ কিছু লক্ষ্য করছে, তোমার স্বামীকে বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আর আমি আজকে মুকসেদপুর গ্রামে যেতে পারবো না, আমার কাছে আজকে নিয়ে আসতে হবে।
তখন চাচি একটু রিকোয়েস্ট করেন। তিনি বললেন যে, আমার বাড়িতে কেউ নেই, আমার একজন ভালো বড় ছেলেও নেই যে আমার স্বামীকে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবো? আপনি একটু আমার বাড়িতে চলে আসলে আমার খুব উপকার হবে। তখন ওই কবিরাজ কিছু না পেয়ে তিনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, আমি আজকের রাত 10টার দিকে তোমার বাড়িতে আমি যাব। তবে হ্যাঁ, আমি যখন বাড়িতে যাব, বাড়ির লাইটগুলো অফ রাখবে এবং বাড়িতে 2-1টা মোমবাতি জ্বালিয়ে রাখবে এবং তোমার স্বামীর সামনে 2-3টা মোমবাতি একসাথে রাখবে। আর আমি যাওয়ার পর আমার নিচে একটা পাটি বিছিয়ে দিবে এবং এখান থেকে তোমরা কেউ থাকতে পারবে না। শুধু তোমার স্বামী থাকবে এবং আমি থাকবো। ঠিক আছে? তখন চাচি বললেন যে, আচ্ছা কবিরাজ মশাই, ঠিক আছে। আপনি আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে চলে আসুন। তখন কথাবার্তা পাকাপোক্ত হওয়ার পর চাচি বাড়িতে চলে আসেন এবং এসে বললেন যে, কবিরাজ মশাই আজকে আসবেন রাত 10টার আগে। তো ওনার জন্য কিছু নিয়মকানুন মেনে রাখতে হবে। তো নিয়মকানুন অনুযায়ী তারা কাজ করে। করার পর তারা সবকিছু রেডি করে বসে থাকেন। ওই চাচির স্বামীকে ওইখানে বসিয়ে চাচিও বসে থাকেন। তো 10টা বাজার 5-7 মিনিট পর ওই কবিরাজ মশাই আসেন। আসার পর তিনি নাক দিয়ে কিছু টানছিলেন। তিনি এরকম করছিল যাতে মনে হচ্ছিল তিনি কোনো হিংস্র প্রাণীর মতো কিছু একটা খুঁজছিল, যেটা হিংস্র প্রাণীরা অতিরিক্ত খুঁজে থাকে। তারপর আস্তে আস্তে করে শফিক চাচার সামনে গিয়ে কবিরাজ মশাই বসে পড়েন। সামনে ছিল 2-3টা মোমবাতি জ্বালিত এবং আশপাশে ছিল আরো 2-1টা মোমবাতি। ঘরে ছিল হালকা হালকা আলো। ওই আলোর মধ্যে তিনি বসে আছেন শফিক চাচা এবং ওই কবিরাজ। কবিরাজ মশাই তখন ইশারা দিয়ে বললেন যে, তুমি চলে যাও। শফিক চাচার স্ত্রীকে বললেন যে বাড়ি মানে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। তখন শফিক চাচার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান। তবে যখন ঘর থেকে বের হয়ে যান, ঘরের বাইরে থেকে তিনি লক্ষ্য করছেন কবিরাজ মশাই কি করেন ওনার স্বামীর সাথে। তখন কবিরাজ মশাই ওনার সাথে থাকা যে পোটলা ছিল, ওই পোটলা থেকে কিছু একটা পানির মতো একটা পাত্র বের করে। ওই পাত্র থেকে শফিক চাচাকে কিছু পানি মাথার মধ্যে ছিটিয়ে দেয় এবং ছিটিয়ে দিয়ে কিছু মন্ত্র পানি পড়লেন। পড়ার পর একটা তাবিজ বের করলেন। ওই তাবিজটা যখন শফিক চাচার হাতে পরিয়ে দিলেন, তখন শফিক চাচার স্ত্রী দেখতে পান সাথে থাকা যে মোমবাতিগুলো ছিল, ওই মোমবাতিগুলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। এটা দেখার পর শফিক চাচার স্ত্রী খুব ভয় পান এবং তিনি ওইখানে বসে পড়েন মাটিতে। মাটিতে বসে তিনি আনমনা হয়ে ওদের কাজকর্ম দেখছিলেন। তো কবিরাজ মশাই দেখতে পান যে পিছন দিক দিয়ে শফিক চাচার স্ত্রী তাদেরকে ফলো করছে। তখন শফিক চাচার স্ত্রীকে এরকম দেখার পর কবিরাজ মশাই বললেন যে, এই পিছনে কে দেখিস, তাড়াতাড়ি চলে যা, না হলে অনর্থ ঘটে যাবে। তখন শফিক চাচার স্ত্রী দৌড় দিয়ে ওইখান থেকে চলে যান। আর চলে যাওয়ার পর ঘরের এক কিনারে তিনি দাঁড়িয়ে থাকেন। তো ওইখান থেকে কিন্তু শফিক চাচাকে আর দেখা যাচ্ছে না। তখন ওই কবিরাজ খুব মন্ত্রপানি পড়ছে আর ঘরের ভিতরে বিদ্যুৎ চমকাচ্ছে। তবে কারেন্ট নেই। কারেন্টের যে মেইন সুইচ ছিল, মেইন সুইচটা কিন্তু অফ করা। আর কারেন্ট কারেন্টের মতো বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে যেরকম বিদ্যুৎ চমকায় ঘরের ভিতরে এরকম বিদ্যুৎ চমকানি দেখার পর শফিক চাচার স্ত্রী একটু ভয় পান এবং তিনি ভাবলেন যে আমার জালকে ডেকে নিয়ে আসি, সে হয়তো দেখলে বুঝতে পারবে কি ঘটছে এসব। তখন শফিক চাচার স্ত্রী আরো 2-3 জন মানুষকে ডেকে নিয়ে আসেন। আসার পর তারা সবাই দেখতে পান যে ঘরের ভিতরে আলো জ্বলছে, আলো নিভছে, আলো জ্বলছে, আলো নিভছে। আর ওইটা ছিল কিন্তু বিদ্যুৎ চমকানো, আকাশে যেরকম বিদ্যুৎ চমকায়। তখন ওই কবিরাজ মশাই মদ্যপানি পড়ছে এবং মনে হচ্ছে সবকিছু ভাঙচুর হয়ে ঘর থেকে চলে আসছে ভিতরে। এটা দেখার পর সবাই ভয়ে ওইখানে মাটিতে বসে পড়ে, মাটিতে লেটা দিয়ে বসে পড়ে।
তখন ওই কবিরাজ মশাই ওনার কাজ শেষ করে এক পর্যায়ে। শেষ করার পর তিনি ঘর থেকে বের হয়ে আসলেন এবং আসার পর তিনি ওইখানে যে লোক সংখ্যা ছিল ৫-৬ জন, ওদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখন তাকিয়ে দেখার পর জিজ্ঞেস করা হলো কবিরাজ মশাইকে, কবিরাজ মশাই, আপনি কি কিছু বুঝতে পারলেন? তখন কবিরাজ মশাই বললেন যে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে তোমার স্বামী যা কিছু করেছে, এতে তোমাদের খুব খারাপ কিছু ঘটবে, এটা আশা করা যায়। তার কারণ হচ্ছে তোমাদের পরিবারের কেউ একজন নিখোঁজ হবে এবং তাকে আর তোমরা পাবে না। আমি যতটুকু আমার আয়ত্ত করেছি, সাধনা করেছি, আমি আর বেশি পারিনি। তোমার স্বামী একজন পিশাচের ছোট বাচ্চাকে আত্মহত্যা মানে মেরে ফেলেছে সুপারি গাছ থেকে ফেলে। তখন ওইখানে বলছিলেন যে শফিক চাচার স্ত্রী, উনি আবার জিনের বাচ্চাকে মারবেন কি করে? এটা একটা খামখেয়ালি কথা আপনি বললেই হলো নাকি? তখন কবিরাজ বললেন যে, দেখো, জিন কিন্তু আছে। জিনেরা গাছে গুছে বেরিয়ে থাকে। আর ওই জিনদেরকে যদি তাদের বাচ্চাগুলোকে ক্ষতি করা হয়, তাহলে কিন্তু তারাও মানুষকে ক্ষতি করে। এটা কিন্তু ভুলে যেও না। তখন তারা একটু আকস্মিক এবং দুশ্চিন্তায় পড়েন এবং ভাবতে থাকেন যে কি হয়ে গেল আর এখন কি করা যায়। তখন তারা চিন্তা করতে করতে শফিক চাচার কাছে চলে আসেন এবং দেখতে পান শফিক চাচা মাথা নিচ দিকে দিয়ে তিনি বসে আছেন এবং ওনার সারা শরীর ছিল নীল বর্ণের এবং চোখগুলো ছিল লাল। এটা দেখার পর সবাই আরেকটু ভয় পায় এবং জিজ্ঞেস করলেন যে, শফিক, তোমার কি হয়েছে? তোমার যা যা হয়েছে আমাদের কাছে খুলে বলো। তোমার এরকম ঘটনা হওয়ার পর কবিরাজ মশাই বলে গেলেন যে একজন মানুষ নিখোঁজ হয়ে যাবে, এর মানে কি? তখন শফিক চাচার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। তিনি কোনো কথাই বলেননি। তিনি চুপ হয়ে আছেন। আর ওনার চুপ থাকা দেখে সবাই ভাবলেন যে হয়তো তার শরীর অসুস্থ, সে এখন কথা বলতে পারবে না। তবে উনি যখন আর কথা বলছেন না, উনাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। তো এভাবে কিন্তু ২-৩ দিন চলে যায়। তখন শফিক চাচার শরীর আস্তে আস্তে ভালো হতে থাকে এবং ওই তাবিজগুলো ২-৩টা যে পরিয়ে দেওয়া হয়েছিল, আরও ২টা তাবিজ পরদিন আনার জন্য বলা হয়েছিল ৩-৪ দিন পরে। তখন ওই দিন ডেট হওয়াতে কবিরাজ মশাইয়ের কাছ থেকে আরও ২টা তাবিজ ওনার স্ত্রী নিয়ে আসেন এবং শফিক চাচাকে পরিয়ে দেন। তখন শফিক চাচা আস্তে আস্তে করে ভালো হয়ে ওঠেন। তবে ওইখানে একটা দুশ্চিন্তার কারণ। তার কারণ হচ্ছে শফিক চাচার একটা ফুটফুটে মেয়ে ছিল। ওনার সন্তান ছিল ২-৩ জন। এর মধ্যে একটা ছেলে ছিল ছোট এবং ২টা মেয়ে ছিল ছোট ছোট। এর মধ্যে একটি মেয়ে ছিল খুব সুন্দর এবং কিউট ছিল মেয়েটি। ওই মেয়েটির সাথে একটি খারাপ প্রভাব পড়ে। তো শফিক চাচার যে প্রভাবটা ছিল, ওই প্রভাবটা গিয়ে পড়ে শফিক চাচার ওই ছোট্ট বাচ্চাটার উপর। তখন ওই বাচ্চাটার উপর প্রভাবটা পড়ার পর ওই ছোটো মোটো বাচ্চা একটা বড় বড় মানুষের মতো কথা বলছে। তার কথাবার্তা দেখে মানুষ ভয় পায়। তার কারণ হচ্ছে এত ছোট একটা বাচ্চা যদি এভাবে কথা বলে, সেটা কিন্তু একটু ভাববার বিষয়। তো শফিক চাচার ছোট্ট এরকম মেয়েকে কথা বলতে দেখায় মানুষ অনেক জায়গা থেকে দেখতে আসেন শফিক চাচার মেয়েকে এবং দেখতে দেখতে শফিক চাচার মেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েন এবং এতটা অসুস্থ যেটা বলে বোঝানো সম্ভব ছিল না তখন। আর শফিক চাচা তখন ভাবলেন যে হয়তো আমার মেয়েকে ক্ষতি করবে ওই পিশাচ জিনেরা। তখন শফিক চাচা ওই কবিরাজ মশাইকে আবারও ইনভাইট দেন ওনার বাড়িতে এবং তখন বেশ কিছু টাকা ওই কবিরাজ মশাইকে তিনি দিয়ে দেন। তার কারণ হচ্ছে শফিক চাচাকে তিনি ভালো করেছেন আগের বার। তখন ওই কবিরাজ মশাই আসেন। আসার পর তিনি শফিক চাচার মেয়েকে দেখতে পান এবং দেখতে পারার পর তিনি বললেন যে, সর্বনাশ, তোমার যে একটা ছায়া ছিল কালো, ওই ছায়াটা আজকে তোমার মেয়ের উপর গিয়ে পড়েছে। এখন কি হবে? তোমার মেয়ে তো মনে হয় বাঁচবে না। তোমার মেয়েকে যা করার তাড়াতাড়ি করো। তখন শফিক চাচারা একটু বিমর্ষিত হন এবং কবিরাজ মশাইকে বললেন যে, কবিরাজ বাবা, আমরা কি করব?
আমাদের তো আর এখন কিছু করার বাকি নেই, আপনি আমাদেরকে ভালো একটা পথ দেখিয়ে দেন, আমরা যাতে কিছু একটা করতে পারি। তখন ওই কবিরাজ তার পুটলি থেকে আবারও কিছু পানি বের করেন এবং পানি বের করে দিয়ে শফিক চাচার হাতে তুলে দিলেন এবং বললেন যে এই পানিটা তোমার মেয়েকে ডেইলি 1 মুক্কা পরিমাণ তাকে খাইয়ে দিবা, আর বেশি খাওয়াবা না, কম কম দিবা, যাতে সে ভালো হয়। আর এই তাবিজগুলো রাখো, তোমার মেয়েকে এগুলো পরিয়ে দিও। তখন শফিক চাচা ওই কবিরাজ মশাই থেকে এগুলো রাখেন, কিন্তু না, যখন মানুষের উপরে একজন রাগ হয়ে পড়ে, পিশাচ বা জিন অতিরিক্ত ক্ষোভের আঘাত কিন্তু একটা না একটা দাগ করে চলেই যাবে। তখন শফিক চাচা ওনার মেয়ের জন্য যত্ন করেন এবং যত্ন করতে করতে ওনার ওই যে মেয়েটা, ওই মেয়েটাকে দেখাশোনা করে রাখে, চোখে চোখে রাখে। তবে যতই চোখে চোখে রাখুক, যেহেতু পিশাচের চোখ পড়েছে মেয়েটির উপর, তো একদিন রাত্রিবেলা ওই শফিক চাচা ওনার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুমাতে ঘুমাতে যখন মধ্যরাত হয়ে আসে, তখন মধ্যরাত প্রায় 3টা বাজে। ওই সময় শফিক চাচা ঘুমের মধ্যে তিনি শুনতে পান কিছু কটকট আওয়াজ, যেটা দরজা খোলার মতো শব্দ হয়, অথবা মানুষ কিছু একজন ঘরের ভিতর প্রবেশ করেছে অবয়বের মতো শব্দ হচ্ছে। এটা শোনার পর শফিক চাচা লাফ দিয়ে বিছানা থেকে ওঠেন এবং ওনার পাশে থাকা স্ত্রীকে ডাকেন। ডাকাডাকি করে ওঠানোর পর ওনারা ঘরের যে লাইট ছিল, লাইটটা অন করে দেয়। তখন লাইট অন করার পর তারা দেখতে পান যে তাদের মাঝখানে বাচ্চাটা নেই, মেয়ে শিশুটা তাদের মাঝখানে আর নেই। বাচ্চাটিকে দেখতে না পেয়ে শফিক চাচার স্ত্রী জোরে একটা চিৎকার দেন এবং দিয়ে বললেন যে বাচ্চাটা কোথায় গেল, তাকে তো আমরা নিয়ে এখানে ঘুমিয়েছিলাম, তো বাচ্চাটার কি হয়ে গেল এখন। তখন তারা কান্নাকাটি শুরু করে দেয়। তাদের কান্নাকাটি দেখার পর পাশের বাড়ির মানুষ চলে আসে এবং এসে জিজ্ঞেস করা হয় যে তোমাদের কি হয়েছে, কান্নাকাটি করছো কেন। তখন শফিক চাচার স্ত্রী কেঁদে কেঁদে বলছিলেন যে আমাদের মেয়ে সোনিয়া আর আমাদের মাঝে নেই, তাকে যেন কেউ তুলে নিয়ে গিয়েছে। একটু আগে কিছু একটা শব্দ হয়েছিল ঘরের ভিতরে, তো শব্দটা খুব ভয়ঙ্কর ছিল। এখন সোনিয়া নেই ঘরের ভিতরে, আমরা এখন কি করব, আমাদেরকে কিছু পথ দেখাও। তখন তাদের এরকম কথা শোনার পর তাদের যে চাচা ছিল, তারা বললেন যে দাঁড়াও দাঁড়াও, কোনো একটা কবিরাজ নিয়ে আসতে হবে, এখানে বড় সড়ো কোনো কেস ধরা পড়েছে। তারপর তারা কিন্তু আগের ঘটনা পুরোটাই জানতো। রাত্রিবেলায় তখন ওই কবিরাজের কাছে আবারও চলে যান, ছুটে যান এবং রাত্রিবেলা কবিরাজ মশাইকে ডেকে তুলেন। তোলার পর কবিরাজকে নিয়ে শফিক চাচার বাড়িতে নিয়ে আসেন। আসার পর সব ঘটনা খুলে বলা হয় যে শফিক চাচা স্ত্রী এবং শফিক চাচা মিলে ওনার বাচ্চাকে মাঝখানে রেখে ঘুমিয়েছিলেন। তবে বাচ্চাটাকে আর এখন পাওয়া যাচ্ছে না, ঘরের ভিতরে শব্দ হয়েছিল কিছু একটা। তখন কবিরাজ তার যে তদন্ত ছিল ওইগুলো দিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করছে যে বাচ্চাটা কোথায় যেতে পারে। তখন কবিরাজ একটু পর বলে উঠলেন যে হ্যাঁ, তোমাদের মেয়েকে তোমরা চিরতরে হারিয়ে ফেলেছো, জিনেরা তোমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। দেখো, এই ঘরের ভিতরে কিছুক্ষণ আগে জিনের প্রভাব ঘটেছে, জিন তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর ওই জিনগুলোই হয়তো পারে তোমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। আর আজকে তোমাদের মেয়েকে আত্ম মানে মেরে তারপর তাদের মেয়ের মৃত্যুর অভিশাপটা, তাদের প্রতিশোধটা তারা পালন করবে। তখন কবিরাজের মুখে এরকম কথাবার্তা শোনার পর শফিক চাচা এবং শফিক চাচার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তবে কান্না করলে তো আর চলবে না, তারা তাদের যে মেয়েটাকে তো খুঁজতে হবে, মেয়েটাকে তো যদি মেরেও ফেলে, মেয়েটাকে তো দাফন কাফন দিতে হবে, না হলে কিভাবে কি হবে। তখন তারা ওই রাত্রিবেলায় বের হয়ে যান ঘর থেকে সবাই এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং মাইকিং অ্যানাউন্স করে দেওয়া হয় যে একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না, মেয়েটিকে সবাই খোঁজার জন্য অনুরোধ করা একটি দৃষ্টি আকর্ষণ করেন। তখন ওই গ্রামের সকল মানুষ বেরিয়ে আসেন এবং ওই মেয়েটিকে খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে
তারা মেয়েটি কিন্তু পাচ্ছিলেন না। তখন হঠাৎ করে শফিক চাচার স্ত্রীর চোখ যায় গাছের উপরে। তাদের বাড়ির সামনে একটা তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছটা ছিল একটু বাঁকা টাইপের। এতটা বাঁকা ছিল যে ওই তেঁতুল গাছের উপরে কেউ একজন দিব্যি শুয়ে থাকতে পারবে। ওই তেঁতুল গাছটা এখনো আছে। তেঁতুল গাছটা অনেকটা বয়স হয়েছে, তবে এখনো আছে। ওই তেঁতুল গাছের উপরে শফিক চাচার যে স্ত্রী, এই মেয়েটা ছিল, ছোট মেয়েটা, ওই মেয়েটা পড়ে আছে, তবে খুব বাজে অবস্থায়। মেয়েটার বয়স প্রায় 3 থেকে 4 বছর হবে। ওই মেয়েটা গাছের উপরে পড়ে আছে। তখন শফিক চাচার স্ত্রী এক চিৎকার দিয়ে ওইখানে দৌড় দেওয়া যাওয়ার পর দেখতে পান যে মেয়েটা পড়ে আছে, তবে মেয়েটার শরীরে যে জামা ছিল জামাটা নেই, এবং তার শরীরে ক্ষত বিক্ষতের দাগ, এতটাই দাগ ছিল যেটা তারা বাবা মা হয়ে মানতে পারছিল না। তাদের মেয়ের শরীরে এত ক্ষত বিক্ষতর দাগ, এটা দেখার পর শফিক চাচার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন, এবং শফিক চাচা ওনার মেয়েকে এবং স্ত্রীকে নিয়ে ঘরে আসেন। তবে ওনার মেয়েটা আর বেঁচে নেই, মারা গিয়েছেন শফিক চাচার ছোট মেয়েটা। তখন মারা যাওয়াতে সবার শোকের ছায়া নেমে আসে, এবং তখন ওই কবিরাজ মশাই ওই এলাকার কিছু লোকজনকে একটু শুধরিয়ে বলেন যে, দেখো, তোমাদের সাথে আমাদের সাথে জিনেরা হয়তো চলাফেরা করে, আমাদের একটু সাবধানে চলাফেরা করা উচিত। আজকে শফিক জিনের ক্ষতি করেছে বিদায় জিনেরাও শফিকের মেয়ের ক্ষতি করেছে। তো আমরা সবাই আজকে থেকে ভালোভাবে চলাফেরার চেষ্টা করব। সবাই দোয়া দুরূদ মুখে রাখবো, এবং রাত্রিবেলা সব সময় আল্লাহর নাম মুখে রাখবো। তাহলে আমরা এই বিষয় থেকে পরিত্রাণ পেতে পারি। এরকম কথাবার্তা বলার পর কবিরাজ মশাই চলে যান। তখন সকালবেলা ওই মেয়েটার জানাজা দেওয়া হয়, এবং ওই শফিক চাচা ওনার মেয়েটাকে চিরতরে হারায়। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের একটি ঘটনা। তো আজকে আপনাদের মাঝে 2টি ঘটনা নিয়ে একটি এপিসোড তৈরি করা হয়েছে। ঘটনাগুলো সত্য নির্ভর, এবং এগুলো খুব বাছাইকৃত ঘটনা। তো আমরা আপনাদের মাঝে প্রতিদিনই ঘটনাগুলো আপলোড করব, এবং সত্য নির্ভর ঘটনা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো প্রিয় লিসেনার্স, আজকে আমরা আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করলাম, যে 2টা ঘটনা, সেই ঘটনাগুলো থেকে আপনারা কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এই পর্যন্তই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আপনাদের মাঝে প্রতিদিনই যাতে ভূতের ঘটনা, সত্য নির্ভর ঘটনাগুলো আপনাদের মাঝে আপলোড করতে পারি, এবং আপনাদের সাথে আমরা থাকতে পারি প্রতিদিনই, সেই সাথে আপনাদের দোয়া ও ভালোবাসা যেন পেতে পারি। তো দেখা হচ্ছে প্রিয় লিসেনার্স কালকে আরেকটা নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ করা হইল। তো সবাই ভালো থাকুন। আর আমাদের ভূতের ঘটনাগুলো কালকে নতুন একটি ঘটনা নিয়ে আমরা হাজির হব। ওই ঘটনাটাও শোনার জন্য আপনাদের জন্য একটু অনুরোধ করছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।